হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমরা ওই এসএসসি আইসিটি এর প্রোগ্রামিং চ্যাপ্টারটার একদম প্রথম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো গত ক্লাসে আমরা ওরিয়েন্টেশন ক্লাসটা নিয়েছি, মানে হচ্ছে সি প্রোগ্রামিং ক্লাসটা আমরা কিভাবে করব, সি প্রোগ্রামিং এর উপরে আমাদের ক্লাস সমূহ কিরকম হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা সেখানে ডিটেলস লিখি, মানে হচ্ছে আলোচনা করেছি কেমনে আমরা সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা শেষ করব, কোর্সটা কেমনে করব। তো আজকে ওসব নিয়ে কোনো কথাবার্তা বলবো না, আমরা আজকে ডিরেক্ট ক্লাসে ঢুকে যাব। আচ্ছা, তাইলে দেখেন, প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং করতে গেলে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আগে আমাদের জানা রাখতে হবে যে কি প্রোগ্রামিং জিনিসটা কি। প্রোগ্রামিং জিনিসটা কি আমি পিছনে লিখে রেখেছি, মানে প্রোগ্রামিং জিনিসটা হলো কোনো একটি বিশেষ সমস্যা সমাধানের লক্ষ্যে কতকগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে। এক কথায় যদি আমরা বলতে চাই, এ সেট অফ ইনস্ট্রাকশন, যার ধারাবাহিকলি কি থাকবে, কোনো নির্দেশ থাকবে যেগুলো আমরা কি কোনো একটা লক্ষ্য পূরণের জন্য সমস্যার সমাধানের লক্ষ্যে কাজ করে থাকবো বা নির্দেশ দিয়ে দেবে, ওই নির্দেশগুলো কি মেনটেন করে একটা সমস্যার সমাধান করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমার মূলত হচ্ছে প্রোগ্রামিং। বাংলা কথায় যদি বলতে চাই, ইংলিশ কথায় বলতে গেলে অ্যাজ সেট অফ ইনস্ট্রাকশন, একটা ইনস্ট্রাকশন মানে হচ্ছে কিছু নির্দেশের কি পুরো একটা সেট। তাহলে প্রোগ্রামিং জিনিসটা কি, তাহলে আরো সহজ করে যদি বলি, তাহলে হচ্ছে কোনো একটা আমার সামনে একটা প্রবলেম হয়েছে, মনে করেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে রাস্তার মধ্যে, বা কোনো একটা গাড়ি এসে মেরে দিছে, তাহলে আমার কি করতে হবে, বা আশেপাশে যারা থাকবে তারা প্রথমে কি করবে, যদি প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইডের কোনো ব্যবস্থা থাকে তাহলে তারা সেটা করবে, তারপর যত দ্রুত সম্ভব আমাকে কোথায় হাসপাতালে নিয়ে যাওয়ার কি চেষ্টা করবে। বাট হ্যাঁ, কেন করবে, তাহলে এখানে একটা দুর্ঘটনা বা ঘটনা ঘটে গেছে, যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাহলে কি একটা ঘটনা ঘটে গেছে, তাহলে এই ঘটনা থেকে আমাকে বাঁচাতে হলে বা আমাকে কি মানে আমার কোনো ক্ষতি, বড় কোনো যাতে ক্ষতি না হয় সে ব্যবস্থা যদি করতে হয়, তাহলে কি করবে, আশেপাশে মানুষজন আগে চেষ্টা করবে যে কি যদি ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা দেওয়ার সুযোগ থাকে তাহলে তারা প্রথমে প্রাথমিক চিকিৎসা দেবে, তারপর কি করবে, তারা যত দ্রুত সম্ভব আশেপাশে হসপিটালে নিয়ে যাবে। তাহলে কি একটার পর একটা কাজ করতেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পরে কি হবে, আমাকে সেখানে হাসপাতালের মানুষজন কি লোকজন আমাকে কি রিসিভ করবে, রিসিভ করার পরে তাদের প্রসিডিওর অনুসারে ভর্তি করাবে, তারপর ডাক্তার আসবে, ডাক্তার দেখবে, ট্রিটমেন্ট করবে। তো একটা একটা কি একটা একটা ধারাবাহিক স্টেপ, মানে হচ্ছে একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, এভাবে কি আমাকে মনে করেন বাঁচাচ্ছে বা বাঁচাতে হলে এই স্টেপগুলো ফলো করতেছে। তাহলে এটা একটা ধারাবাহিক প্রসেস না, এই ধারাবাহিক প্রসেসটাই সহজ কথাই এটা হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের জন্য। এখন তো আমার অ্যাক্সিডেন্ট নিয়ে তো কোনো কিছু আসবে না, আসবে কি কোনো একটা সমস্যা বা প্রবলেম দিয়ে দেবে, ওই প্রবলেমটা আমরা কিভাবে কি করবো, সলভ করবো। তাইলে প্রোগ্রামিং, প্রোগ্রামিং তাইলে বলতে পারতেছি প্রোগ্রামিং হলো গিয়ে কোনো একটি বিশেষ সমস্যা, এখানে একটু মার্ক করবেন, কোনো একটি কি বিশেষ সমস্যা, বিশেষ সমস্যা, সমস্যা মানে হচ্ছে প্রবলেম, মানে হচ্ছে এই প্রবলেমটা সলভ করব। আবার প্রবলেমটা কি হতে হবে বিশেষ, মানে কি স্পেশাল। তাহলে কোনো একটি বিশেষ সমস্যা সমাধানের লক্ষ্যে, কিসের লক্ষ্যে, সমাধান, অর্থাৎ আমি সমস্যাটা কি করতেছি, সমাধান করতেছি, সমাধানের লক্ষ্য নিয়ে কতগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে আমরা কি বলবো, প্রোগ্রামিং বলবো। তাহলে বাংলা কথা এই ইংলিশে যদি বলতে চাই, তাহলে পুরা বাংলা কথাটাকে যদি ইংলিশে বলতে চাই সেটা হবে এ সেট অফ ইনস্ট্রাকশন, এ সেট অফ ইনস্ট্রাকশন। তাহলে এই পুরো ঘটনাগুলো হলো গিয়ে যা যা বলছি সব প্রোগ্রামিং নিয়ে বলছি। আর প্রোগ্রামিংটা কি একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা, যেমন আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি, আবার আমাদের মধ্যে যারা একটু স্মার্ট আছে তারা কি করে, তারা ইংলিশেও কথা বলতে পারে। বাংলা ইংলিশ ছাড়াও আরো যারা বাইরের দেশে আরো কয়েকটা ভাষা কি রপ্ত করতে পারে থাকে মানুষের, মানে একসাথে অনেকজন আছে, অনেকগুলো কি ভাষা সম্পর্কে তার জ্ঞান আছে, তাহলে সে বাকি ভাষাগুলো কি করতে পারবে, তা সে জানে, মানে কয়েকটা জানে। ঠিক তেমনি প্রোগ্রামিংটাও কি এক প্রকারের ভাষা, ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে, আমাদের এই ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। তাইলে প্রোগ্রামিং কি জিনিসটা বললাম, আর প্রোগ্রামিং করতে যে ভাষা ব্যবহৃত হয়
তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং করতে যে ভাষা ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তাইলে আমরা বলতে পারতেছি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়টা বুঝে গেছে। মানে ছোটবেলায় থেকে তো যখন আমরা একটা শিশু বা ছোট বাচ্চা, ও শুরুতেই তো কি বাংলা ভাষায় কথা বলতে পারে না, তাকে প্রথমে সরিয়ে সারাইয়া শিখতে হয়। সরিয়ে সারাইয়া শিখার পরে তারপর আস্তে আস্তে একটা একটা শব্দ শিখে, শব্দ শিখার পরে সে একটা একটা বাক্য বানাতে পারে, বানানো শিখে, তারপর কয়েকটা বাক্য মিলে একটা সে কি নির্দ্বিধায় কথা বলাটা শিখে যায়। তাহলে প্রথমে একটা শিশু তো অনর্গল ভাবে বাংলা ভাষায় কথা বলতে পারে না, সে প্রথমে সরিয়ে সারাইয়া ক খ এগুলো শিখবে। শিখার পরে কি করবে, একটা একটা করে কি শিখবে, একটা একটা করে সে শব্দ বানানো শিখবে। আর একটা একটা শব্দ বানানোর পরে সে আস্তে আস্তে একটা সেন্টেন্স বানানো শিখবে। তারপর আস্তে আস্তে কি সে ভাষায় দক্ষতা নিয়ে আসবে। বা সে এভাবে তো পৃথিবীর প্রতিটা ভাষার মাতৃভাষায় প্রতিটা মানুষ এভাবে ভাষাটা রপ্ত করে বা ভাষাটা শিখে। ঠিক তেমনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ প্রোগ্রামিং ভাষা শিখতে হলেও আমাদের প্রোগ্রামিং এর সরিয়ে সারাইয়া শিখতে হবে। সরিয়ে সারাইয়া শিখার পরে তারপর একটা একটা শব্দ শিখা লাগবে। একটা একটা শব্দ শিখে গেলে তারপর একটা একটা বাক্য রচনা করতে হবে। তারপর আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবো বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের মধ্যে চলে আসবে। তাহলে দেখি, তাহলে কি আমরা বলতে পারতেছি প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হলো গিয়ে কোনো একটি বিশেষ সমস্যা সমাধানের লক্ষ্যে কতগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে। আর ইংলিশে এটাকে বলি অ্যাসেট অফ ইনস্ট্রাকশন। আর প্রোগ্রামিং করতে যে ভাষা ব্যবহৃত হয় তাকে বলতেছি আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে একটা আন্ডারলাইন করছিলাম বিশেষ সমস্যা। বিশেষ সমস্যা মানে কি, কিছু স্পেশাল কাইন্ড অফ সমস্যা থাকবে যেগুলো আমরা এখানে সলভ করব। যেমন আমরা ম্যাথমেটিক্সে বা গণিতে যে ম্যাথগুলা করে থাকি ওগুলার বেশিরভাগ আমরা হাতে কলমে করে ফেলি, বা ছোট ক্লাসের ম্যাথগুলো একটু ছোট রকমের ছোট ছোট হয়। যত উপরের লেভেলে ওঠা যায় তত ম্যাথগুলো একটু কঠিন কঠিন হয়। ছোটবেলায় কেউ আমাদেরকে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না। যখন আমরা প্রাইমারি শেষ করে হাই স্কুলে যাই তখন আমাদেরকে ক্যালকুলেটর ধরিয়ে দেয়, 6, 7, 8 নর্মাল ক্যালকুলেটর। আর যারা সায়েন্স নেয় তারা সাইন্টিফিক ক্যালকুলেটরে জাম করে 9, 10 তখন 9, 10 পর্যন্ত সাইন্টিফিক, তারপরে ইন্টার উঠে আরেকটু হাই পাওয়ারই ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটরের কাজটা কি? ক্যালকুলেটরের কাজটা হলো বড় বড় অঙ্কগুলোকে অর্থাৎ বড় বড় অঙ্ক তথা বড় বড় সমস্যাগুলোকে সে একটা সমাধানে নিয়ে আসা, সে একটা সলভে নিয়ে আসা, সেটা হচ্ছে ক্যালকুলেটরের কাজ। বাট যখন এই ক্যালকুলেটরের প্রোগ্রাম মানে ক্যালকুলেটর দিয়ে যেসব সমস্যার সমাধান করা যাবে না, তখন বড় বড় অর্থাৎ অনেক বিশাল বিশাল যে সমস্যাগুলো থাকবে, তখন আমরা যেভাবে সমস্যাটা সমাধান করব, তখন আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করা হয় বা প্রোগ্রামিং সেট করা হয়, তখন সমস্যার সমাধান করে থাকি। এবং তখন বড় বড় ক্যালকুলেটর মানে তথা আমরা কম্পিউটার বা ল্যাপটপকে বুঝিয়ে থাকি। অর্থাৎ কম্পিউটার বা ল্যাপটপের সাহায্যে আমরা বড় বড় সমস্যা বা সমাধান করতে পারি। তাই কম্পিউটারকে বলা হয় কি? কম্পিউটারকে বলা হয় যে গণনাকারী যন্ত্র। অর্থাৎ কম্পিউটারের কাজ হচ্ছে কি? গণনা করার কাজ। কিন্তু কম্পিউটারের কাজ গণনা করা হলেও আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কম্পিউটার ল্যাপটপ এগুলো গণনার ক্ষেত্রে তেমন একটা ইউজ করি না। কেন করি না? গণনার ক্ষেত্রে বেশি ইউজ করা হয় অফিসিয়াল কাজে বা প্রবলেম সলভ করার জন্য আমরা কম্পিউটার বা এই জাতীয় আমরা অফিসিয়ালি যে কাজ কর্মগুলো করে থাকি, তখন আমরা কম্পিউটারের আসল কাজটা করে থাকি। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে এই কম্পিউটার বা ল্যাপটপ প্রায় কম বেশি প্রত্যেক ঘরে ঘরেই আছে একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার। এই কি করে, এইগুলা দিয়ে কোনো গণনা তো করাই না, উল্টা এগুলো ইউজ করা হয় বিশেষ করে ছেলেদের জন্য, তো গেম খেলার জন্য। ছেলেরা তো আছেই, মানে গেম খেলার জন্য। পিসিতে গেম খেলতে তো অনেক মজা, যেমন আমিও মাঝে মাঝে খেলে আর কি। পিসিতে গেম খেলতে মজা, গেমের জন্য। বা তারপর হচ্ছে মুভি দেখার জন্য, বিভিন্ন ধরনের কি মুভি পিসিতে দেখতে মজা, ল্যাপটপে দেখতে মজা। তারপর এমন অবস্থা হচ্ছে যে এখন এই ল্যাপটপ বা কম্পিউটারে আমরা সোশ্যাল মিডিয়াগুলো বেশি ইউজ করি, যেমন ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ সবগুলা পিসি বা ল্যাপটপে করা যায়। কিন্তু কম্পিউটার যে আবিষ্কার হয়েছে তার একটা মেজর কারণ হচ্ছে যে
বড় বড় প্রবলেমগুলো সলভ করার জন্য, সমস্যার সমাধান করার জন্য। কিন্তু আমরা সেগুলো তেমন একটা করি বাট হচ্ছে অফিসিয়ালি কাজে বা অফিসিয়াল ছাড়া এমনিতে করি না। এমনিতে আমরা হয় মুভি দেখি, মেয়েরা হয় মুভি দেখে, আর ছেলেরা হয় কি করে, গেম খেলে বেশিরভাগ ক্ষেত্রে। 90% এই ঘটনাটা ঘটে। না আমার কম্পিউটার লাগবে, আমার ল্যাপটপ লাগবে, কেন লাগবে? পড়ালেখার কাজে লাগবে, এই লাগবে সে লাগবে, কত অজুহাত দিয়ে আমরা বাসায় একটা ল্যাপটপ বা কম্পিউটার কিনে দেওয়ার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি এগুলো আছে এক প্রকার বন্ডামি গুলা করে, যাতে একটা ল্যাপটপ বা কম্পিউটার বাবা মা আমাদেরকে কিনে দেয়, আর আমরা সেখানে ছেলেরা হইলে গেম খেলতে বসে যাই, মেয়েরা হইলে মুভি দেখতে বসে যাই। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সিনারিও গুলো কি আমাদের প্রায় ঘরে ঘরে দেখা যায়। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই করতেছিলাম এদিক দিয়ে প্রোগ্রামিং নিয়ে কথাবার্তা। তাহলে প্রোগ্রামিং কি? কোনো একটি বিশেষ সমস্যা সমাধানের লক্ষ্যে কতগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে, ইংলিশে অ্যা সেট অফ ইনস্ট্রাকশন। আচ্ছা, একটু আমরা প্রোগ্রামিং কি বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। এতক্ষণ পর্যন্ত প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে আলোচনা করছি। একটু একটু এই পরের সাইডে গিয়ে কিছু কথা বলি। সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে আসবে কেন, পরীক্ষার কোয়েশ্চেনে কি আসবে, পরীক্ষার কোয়েশ্চেনে কি আসবে, পরীক্ষার কোয়েশ্চেনে আসবে এমসিকিউ। তো আমরা সবাই জানি এমসিকিউ কি, এমসিকিউর কথা পরে বলতেছি। এমসিকিউ, আচ্ছা এমসিকিউ বলি। পরীক্ষার কোয়েশ্চেন আসবে হয় এমসিকিউ আর সিকিউ। এমসিকিউ 4-5টা তো আসবেই, মিনিমাম মিনিমাম 4-5টা তো এই চ্যাপ্টার থেকে আসবে। তো তুমি যদি সঠিক আনসার জানো, তাহলে সঠিকটা দাগাই দিলে তোমার এমসিকিউ নাম্বারটা তোমার কাছে চলে আসছে। এখানে কোনো কথা নেই, এমসিকিউ নিয়ে কথা বলতেছি না। বাট সিকিউ, সিকিউতে দুইটা সিকিউ যেহেতু হয়, সিকিউ 4টা অংশ থাকে আমরা জানি সবাই। একটা হচ্ছে 4টা অংশ থাকে, ক, খ, গ, ঘ। সিকিউর কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। তাহলে কটা কি, কটা হচ্ছে আমার জ্ঞানমূলক প্রশ্ন। জ্ঞানমূলক প্রশ্ন আমাদের ক্লাস শুরু হওয়ার আগে যেটা নিয়ে শুরু করছি, প্রোগ্রামিং কি, পরীক্ষায় আসতেই পারে প্রোগ্রামিং কি ক নাম্বারে, তখন লিখতে হবে কোনো একটি বিশেষ সমস্যা সমাধানের লক্ষ্যে কতগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে। এটা হলো আমার ক নাম্বারের প্রশ্ন। এখন যদি বলে প্রোগ্রামিং ভাষা কি, এটাও আসতে পারে, জ্ঞানমূলকে এটাও আসতে পারে। তখন আমরা লিখবো কোনো একটি বিশেষ সমস্যার সমাধানের লক্ষ্যে কতগুলো ধারাবাহিক নির্দেশের সমষ্টিকে প্রোগ্রামিং বলে, আর প্রোগ্রামিং করতে যে ভাষা ব্যবহৃত হয় তাকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি বা প্রোগ্রামিং ভাষা বলতেছি। এই তাহলে এটা গেল কি আমার ক নাম্বারের প্রশ্ন। ক নাম্বারের প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, একটু ব্যাখ্যা টাইপের প্রশ্ন। এখনো কিছু করি নাই, বাট কি সামনে পড়বো। তাহলে ক নাম্বার, খ নাম্বার। এখন আমাদের যে জিনিসটার জন্য আমি এই জিনিসটা দেখালাম, এই অংশটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আমার গ এবং খ। গ এবং ঘ এই চ্যাপ্টার থেকে গ এবং ঘতে কি কি প্রশ্ন আসবে, এই চ্যাপ্টার থেকে গ এবং ঘতে কি কি কোশ্চেন আসবে, এটা একটু যদি বলি। গ এবং ঘতে কি কি প্রশ্ন আসবে, গ এবং ঘ কি কি প্রশ্ন আসবে একটু যদি বলি। বিশেষ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা 3 ধরনের প্রশ্ন পাবো। কয় ধরনের? 3 ধরনের। তাহলে একটু দেখেন, এখানে আমি গ এবং ঘতে কি লিখছি। আমাদের যে গ এবং ঘতে মেজর 3 ধরনের প্রশ্ন আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। এক, ফ্লো চার্ট বের করো। দুই, অ্যালগোরিদম কি। 3 নাম্বার হচ্ছে সি কোড অথবা সি প্রোগ্রামিং কি। সি কোড অথবা সি প্রোগ্রামিং কি, এটা আমাদের কি পরীক্ষায় আসবে। এখন এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ শেষ করব। এই 3টার মধ্যে একটা কমন জিনিস আছে, এই 3টার মধ্যে একটা কমন জিনিস আছে। কমন জিনিসটা হলো গিয়ে
কমন জিনিসটা হলো গিয়ে কোয়েশ্চেনটা, অর্থাৎ তোমাকে ফ্লোচার্ট বের করতে বলতে পারে গ এবং গ দুটোটার ক্ষেত্রে। ফ্লোচার্ট বের করতে বলতে পারে, অ্যালগরিদম কি, অ্যালগরিদম লিখো, এটা বের করতে পারে, সি কোড বা সি প্রোগ্রামিং এটা বের করতে পারে। তাহলে আমাদের এখানে গ এবং ঘতে কোয়েশ্চেন হবে মূলত হচ্ছে এইগুলা থেকে, মূলত কোয়েশ্চেন হবে এগুলা থেকে। তো এখন এখানে এই তিনটার মধ্যে কি একটা কমন জিনিস আছে, কমন জিনিস আছে। কমন জিনিসটা হলো গিয়ে তাদের কোয়েশ্চেন, তাদের কি কোয়েশ্চেন, কমন জিনিসটা হলো গিয়ে কোয়েশ্চেন। এখন বলেন মানেটা কি? মানেটা তো বুঝিনি, আমি বুঝাই দিচ্ছি। মানেটা হলো গিয়ে যেমন তিনটি সংখ্যা, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বের করো। হইতে পারে কোয়েশ্চেন এরকম হইতে পারে, বা আবার আসতে পারে তিনটি সংখ্যা নির্ণয়ের জন্য, তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য অ্যালগরিদম বের করো, এটাও বলতে পারে। অথবা এটাও বলতে পারে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা নির্ণয়ের জন্য সি কোড বা সি প্রোগ্রামিং টি লিখো, এভাবেও আসতে পারে। তাহলে আমাদের এই তিনটা জিনিসই পরীক্ষায় আসতে পারে, এই তিনটা জিনিসই কি পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তো এখন একটা কমন জিনিস খেয়াল করেন, আমার প্রশ্নটা কিন্তু কমন থাকতেছে, অ্যালগরিদম ফ্লোচার্টের বেলায়ও প্রশ্নটা কমন থাকতেছে, অ্যালগরিদমের বেলায়ও প্রশ্নটা কমন থাকতেছে, আবার সি কোড বা সি প্রোগ্রামিং এর বেলায়ও প্রশ্নটা কমন থাকতেছে। ঠিক আছে, প্রশ্নের মধ্যে চেঞ্জ হচ্ছে না, কিন্তু আনসার চেঞ্জ হয়ে যাবে কি। এখন ফ্লোচার্ট কি, অ্যালগরিদম কি, ফ্লোচার্ট কি, অ্যালগরিদম কি, সি কোড বা সি প্রোগ্রামিং কি, তিনোটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করব, আস্তে আস্তে ধাপে ধাপে ক্রমান্বয়ে শেষ করব। হুট করে শুরু করার জিনিস না এগুলো, এগুলোর জন্য আগে আমার বেসিক আলাপ আলোচনাগুলো ক্লিয়ার থাকতে হবে। প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং কিভাবে কাজ করে, প্রোগ্রামিং আসলে প্রোগ্রামিং এর জন্ম কোথা থেকে আসছে আসছে এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে কি করতে হবে, শেখা লাগবে। তারপর কি করব, আমরা সামনের দিকে আগাবো। তো এগুলো প্রথম ক্লাসে এগুলাতে ঢুকে যাওয়া ঠিক না, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে করবো। ঠিক আছে, আচ্ছা, তো তো আমরা কেমনে পরীক্ষায় আসবে, এই কি কি জিনিস পরীক্ষায় আসবে তার একটা ছোট্ট নমুনা দিলাম, ছোট্ট কি একটা আভাস দিলাম। তো এটা আরেকটু যদি বলতে পারি, কোনো একটি বছর লিপ ইয়ার হবে কিনা, বা লিপ ইয়ার মানে তো আমরা সবাই জানি অধিবর্ষ, বা লিপ ইয়ার হলে কি হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনের পরিবর্তে 29 দিন হয়, এটাকে আমরা কি বলতেছি, এটাকে আমরা লিপ ইয়ার বলতেছি। হ্যাঁ, তো এটাকে যদি লিপ ইয়ার বলি, তাহলে এই প্রশ্নটা আসতে পারে এভাবে, কোন একটি বছর লিপ ইয়ার হবে কি হবে না তা নির্ণয়ের ফ্লোচার্ট বের করো, এটাও আসতে পারে। অ্যালগরিদম বের করো, এটাও আসতে পারে। আবার একই সাথে সি কোড বের করো, এটাও আসতে পারে, এটাও আসতে পারে। তো কোয়েশ্চেন গুলো মূলত কিভাবে হবে আমি একটু ছোট্ট ধারণা দিলাম, তাহলে কি দিলাম, ছোট ধারণা দিলাম। তাহলে আমরা আবার পড়ার মধ্যে চলে আসি, আবার পড়ার মধ্যে চলে আসি। আচ্ছা, তাহলে আমরা বুঝে গেছি প্রোগ্রামিং কি, বা প্রোগ্রামিং কিভাবে কাজ করে, না প্রোগ্রামিং কি আর প্রোগ্রামিং ভাষা কি এটা আমরা জেনে গেছি। তাহলে এগুলো নিয়ে আর কথা বলতেছি না, আমরা এবার আসি প্রোগ্রামিং কয় প্রকার, অর্থাৎ প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 5 প্রকার। কত প্রকারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাওয়া যায়, আমরা 5 প্রকারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখতে পাই। কয় প্রকারে, 5 প্রকারের। 1 2 3 4 5। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকারের দেখতে পাই, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলে থাকি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কয় প্রকার, আমরা সরাসরি বলে দেব 5 প্রকার। তাইলে প্রথম প্রকারটাকে বলতে পারি ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা প্রথম প্রকার বা প্রোগ্রামিং এর প্রথম প্রকারভেদ সম্পর্কে বলতে পারি। এটার একটা সুন্দর নাম আছে, এটা একটা কি নাম আছে, সুন্দর নাম আছে, ওই নামটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন
মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে এটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে প্রোগ্রামিং ভাষা 5 প্রকার এবং প্রথম প্রকারটাকে বলতেছি আমরা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যার একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এবং এটা কত সাল থেকে কত সাল পর্যন্ত স্থায়িত্ব ছিল? 1945 থেকে 1950 পর্যন্ত। 1945 থেকে 1950 পর্যন্ত ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজটা আমাদের মধ্যে ছিল। তাহলে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এর আরেক নাম কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এবার আসো সেকেন্ড প্রকারভেদ, ওইটাকে আমরা বলতেছি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, প্রথমটা কি? ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এর আরেক নাম কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে এটি কত সাল থেকে কত সাল পর্যন্ত ছিল? 1945 থেকে 1950 পর্যন্ত। এরপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা বলতেছি সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এর আরেক নাম হচ্ছে কি? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা ছিল, এটার স্থায়িত্বকাল 1950 পর্যন্ত ছিল। 1950 পর্যন্ত, 1950 থেকে মেবি 1960 পর্যন্ত, 1950 থেকে 1960 পর্যন্ত, যদিও 1960 পর্যন্ত আমরা 1950 বলে থাকি আর কি। তারপর আসেন থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ এর কোনো আবার স্পেশাল নাম নাই, তাও এটাকে বলা যায় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটা 1960 পর্যন্ত, 1960 থেকে কি শুরু হয়েছিল আর কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। আর এরপরে হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে বলা হয় ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1970, এটা হচ্ছে কত? 1970 সালে, 1970 সাল থেকে চালু হয়েছিল। তারপর ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ লাস্ট ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলে থাকি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা শুরু হয়েছিল 1970 এর পর, প্রায় 1980 দিকে, 1980 থেকে 1980। আচ্ছা, একটু খেয়াল করি এখানে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওটাকে আমরা বলতেছি মেশিন ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ এটাকে বলতেছি কি? মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা স্থায়িত্ব ছিল 1945 থেকে 1950 পর্যন্ত, 1945 থেকে 1950 পর্যন্ত। তারপর সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, একে আমরা বলতেছি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটারও স্থায়িত্ব ছিল প্রায় 10 বছরের মতো, 1950 থেকে 1960। তারপর হাই লেভেল কি? থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা স্থায়িত্ব ছিল 1960 থেকে 1970 পর্যন্ত। একে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। তারপর 4 নম্বরে হচ্ছে ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর এটার আরেকটা নাম আছে, এই নামটাকে আমরা 4GL বলে থাকি। 4GL, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 4GL। তাহলে এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা 1970 থেকে 1980 পর্যন্ত এটা স্থায়িত্ব ছিল। তারপর লাস্টে ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলে থাকি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা 1980 থেকে এখন অবধি চলতেছে, এটাকে বলা হয় 5GL। তো এইগুলো হলো গিয়ে আমার সি প্রোগ্রামিং এর, অর্থাৎ প্রোগ্রামিং এর প্রকারভেদ। এগুলো হলো গিয়ে আমার কি? প্রোগ্রামিং এর প্রকারভেদ। এখন একটু যদি এই জিনিসগুলোর মধ্যে একটু গভীরে যাই চিন্তা করি, তাহলে একটা জিনিস খেয়াল করবেন, এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাকে আমরা বলতেছি মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা 1945 থেকে 1950। এবং সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা 1950 থেকে 1960 পর্যন্ত ক্রিয়াশীল ছিল। তাইলে এই দুইটা ল্যাঙ্গুয়েজকে, অর্থাৎ এই দুই জেনারেশনকে
অর্থাৎ 1945 থেকে 1960 পর্যন্ত এই জেনারেশন গ্যাপটাকে আমরা বলতে পারি এই কম্পিউটার বা সি প্রোগ্রামিং এর একদম শুরুর দিকের প্রকারভেদ। অর্থাৎ শুরুর দিকে আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো কি ইউজ হতো। তো এখন বর্তমানে হচ্ছে কত সাল? 2025 সাল। দেখি 2025 সালে বলেন তো আমাদের স্মার্টফোনে রাজত্ব করতেছে, পুরো পৃথিবী জুড়ে রাজত্ব করতেছে বিশেষ করে যে দুইটা বড় ব্র্যান্ডের মোবাইল, এক হচ্ছে কি স্যামসাং, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে কি আইফোন। একটা হচ্ছে কি স্যামসাং, আরেকটা হচ্ছে আইফোন। একটা হচ্ছে গিয়ে স্যামসাং, আরেকটা হচ্ছে আইফোন। তো এখন স্যামসাং দেখেন তো স্যার, স্যামসাং এর মধ্যে সবচেয়ে লেটেস্ট মোবাইল এখন বর্তমানে কোনটা আছে মার্কেটে? সেটা হচ্ছে পুরা পৃথিবী জুড়ে, শুধু বাংলাদেশের কথা বলছি না, পুরা পৃথিবী জুড়ে আছে আমাদের আমাদের পুরো পৃথিবী জুড়ে যেটা আছে স্যামসাং এর লেটেস্ট মডেল হচ্ছে স্যামসাং S25 আলট্রা। স্যামসাং S25 আলট্রা। আর আইফোনের মধ্যে সবচেয়ে লেটেস্ট মোবাইল যেটা আছে সেটা হচ্ছে 16 প্রো ম্যাক্স। আইফোন 16 প্রো ম্যাক্স। এর উপরে আর কোনো মোবাইল নেই বর্তমানে, নেই, পুরো পৃথিবী জুড়ে নেই। পুরো পৃথিবী জুড়ে এর উপরে আর কোনো কি নেই, মোবাইল নেই। তাহলে একটা কথা চিন্তা করেন, এখন সাল কত? এখন সাল হচ্ছে 2025। তো আগামী 3-4-5 বছর পরে, তখন কি আগামী ধরেন 5 বছর পরে হবে কত? 2030। এখন 25 হলে 2030 হবে না 5 বছর পরে? তাহলে 2030। তাহলে 2030-এ বর্তমানে যে আমরা এই স্যামসাং এর S25 আলট্রাটা ইউজ করতেছি বা আইফোনের 16 প্রো ম্যাক্স ইউজ করতেছি, 2030 সালে কি এটাই থাকবে? মোবাইল কি এগুলাই থাকবে? মোবাইলের মধ্যে কি আর আপডেট আসবে না মোবাইল? দেখি বলেন তো, S25 এ কি স্থির থাকবে? মোটেও না, মোটেও না। 5 বছর বাদ দেন, আগামী বছরই 17 এই বছরের শেষের দিকে আইফোন 17 লঞ্চ করতেছে। 17 প্রো, 17 প্রো ম্যাক্স। অর্থাৎ এগুলোর মানে কি? আপডেট হওয়া মানে কি? আপডেট হওয়া মানে হচ্ছে যে কি পুরাতন মোবাইলকে আরো মডিফাই করা, আরো সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে নতুন মোবাইলে ইনক্লুড করা, এটা হচ্ছে আপডেট। ঠিক তেমনি S25 ও আলট্রা S25 থাকবে না, আরো বাড়বে। 26 আসতে পারে, 27 আসতে পারে, আরো যেটা বাইর করে আর কি, স্যামসাং কোম্পানি বা আইফোন কোম্পানি যেটা বাইর করে আর কি। ঠিক আছে? তবে তবে এগুলো কি লেটেস্ট মডেল না। লেটেস্ট মডেল সময়ের সাথে সাথে কি আপগ্রেডেড হয়, সময়ের সাথে সাথে কি আরো নতুনত্ব যোগ হয়, আরো সুযোগ সুবিধা কি হয়, যোগ হয়। ঠিক সেম বলতে পারি আমরা আমাদের প্রোগ্রামিং এর মধ্যে যে ফার্স্ট জেনারেশনের অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজটা ছিল, তখন আমরা প্রোগ্রামিং বা কম্পিউটার ইউজ করার সময় যে সুযোগ সুবিধাগুলো পেতাম না, সেগুলোর আরো আপডেট ভার্সন পাচ্ছি আমরা সেকেন্ড জেনারেশন অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ঠিক আছে? তো এখন সেকেন্ড জেনারেশনটা কমপ্লিট করার পরে যখন আমি আরো আপডেট মোবাইল আসবে বা আরো সুযোগ সুবিধা সম্পন্ন যে কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করব, সেটা আমি পাচ্ছি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা বলতেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যাকে আমরা কি বলতেছি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে কি আমার থার্ড জেনারেশন। এখন থার্ড জেনারেশনে যেসব সুবিধাগুলো পাইনি, আরো নতুন নতুন সুবিধা যোগ করে যে মোবাইলটা আমরা ইউজ করতেছি, সেটা হচ্ছে গিয়ে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পাচ্ছি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে। তারপর ফোর্থ জেনারেশন থেকে আরো আপগ্রেডেড কি ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তাহলে কি আমি এই প্রোগ্রামিং এর পুরা আলোচনাটা আমি কি আপনাদের মধ্যে বুঝাইতে পারছি? কি প্রোগ্রামিং জিনিসটা কি বুঝাইতে পারছি? মানে প্রোগ্রামিং এর প্রকারভেদ, এই জিনিসগুলো কি বুঝাইতে পারছি? আশা করি বুঝাতে পারছি। তাইলে আমরা ইজিলি বলতে পারতেছি যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে শুরুর দিকে যে দুইটা জেনারেশন ইউজ করতো 1945 থেকে বলতে গেলে 1960 পর্যন্ত, তখন এই মোবাইলগুলা অর্থাৎ কম্পিউটারগুলা ছিল লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, লো লেভেল মোবাইল বা লো লেভেল জেনারেশন। ঠিক আছে? লো লেভেল জেনারেশন। তারপর বাকিগুলো হচ্ছে কি হাই লেভেল। ওইটা লো লেভেল হলে এটা আমরা হাই
লেভেল জেনারেশন বলতে পারি। এটাকে আমরা হাই লেভেল জেনারেশন এর মোবাইল কি বলতে পারি, হাই লেভেল জেনারেশনের কম্পিউটার বলতে পারি। তাহলে কি এগুলা আসলে জেনারেশন বাই জেনারেশন আপগ্রেড কেন হচ্ছে, এই জিনিসটা যদি আপনাদের মাথায় ঢুকাইতে চান তাহলে আমি বলবো আইফোন 12 যেরকম ছিল, 12, 13, 13 এর পর 14, 14 এর পর 15, 15 এর পর 16 চলতেছে, এই বছরের শেষে 17 আসবে। আইফোন 12 আর আইফোন 17 এর মধ্যে কি পার্থক্য আছে না? আছে কি নেই? কিসের পার্থক্য আছে? মোবাইলের গঠনে পার্থক্য আছে, তার সক্ষমতার পার্থক্য আছে, মোবাইলের ক্যাপাসিটির মধ্যে মানে আরো মডিফাই করছে, যত উপরের দিকে যাবে তত মডিফাই হবে। ঠিক তেমনি আমার কম্পিউটার গুলা প্রথম দুইটাতে যে অসুবিধাগুলো ফেস করতো সেটা সামনের জেনারেশনে সেটা ফেস করতেছে না, সেজন্য মডিফাই যুক্ত আরেকটা অর্থাৎ আপগ্রেডেড যুক্ত এই কম্পিউটার আসার প্রয়োজনীয়তা বোধ করছে। এই থার্ড লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা হাই লেভেলের জেনারেশনে প্রবেশ করছি, আর এই ফার্স্ট এবং সেকেন্ড কে লো লেভেল জেনারেশন কম্পিউটার বা মানুষ বলে থাকি, কম্পিউটারে ইউজ করা মানুষ বলে থাকি। তাইলে এখন বলেন, এখান থেকে তো আমার হাই লেভেল শুরু হয়েছে, থার্ড জেনারেশন থেকে কি হাই লেভেল শুরু হয়েছে। তো থার্ড জেনারেশন থেকে যদি আমার হাই লেভেল শুরু হয় তাহলে ফোর্থ জিএল এর মানে কি? মানে হচ্ছে ফোর্থ জেনারেশনের মানে কি? তো 1960 এর পরে 1970 পর্যন্ত 10 বছর থার্ড জেনারেশনটা রাজত্ব করছে। তারপর থার্ড জেনারেশন দেখতেছে যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের মধ্যে এই ধরনের অসুবিধা পাওয়া যাচ্ছে, এগুলা কাজ করতে আমার অসুবিধা ফিল হচ্ছে কম্পিউটারে। তখন আমরা আরো আপগ্রেডেড কম্পিউটার অর্থাৎ ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজে আমরা ইউজ করতেছি, যেটাকে আমরা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারতেছি। এটা কোথায়? এটা হচ্ছে আমার 4GL এ, অর্থাৎ 4GL যেটা 1970 সাল থেকে 1980 সাল পর্যন্ত রাজত্ব করছিল। তারপর 4GL, তারপর সবার শেষে যেটা 5GL দেখা যাচ্ছে, অর্থাৎ ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতে পারতেছি। এটা দেখেন, এটাতে এমন কোন সুযোগ সুবিধা ইনক্লুডেড নাই যেগুলো আপনি সামনে ফেস করতে পারবেন না, অর্থাৎ সকল ধরনের সুযোগ সুবিধা আপনাকে এই ফিফথ জেনারেশনে কি ইনক্লুড করে দিছে, যার কারণে সিক্স জেনারেশন আসার সম্ভাবনা নেই, সিক্স জেনারেশন, সেভেন জেনারেশন আসার কি নেই, সম্ভাবনা নেই। কেন নেই? কারণ ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বলতেছি, এটাতে এমন সব সুযোগ সুবিধা ইনক্লুড করে দিয়েছে যেগুলা আপনার দৈনন্দিন জীবনে আর কোনো অসুবিধা ফেস করতে দিবে না। সেজন্য এই ফিফথ জেনারেশনের পরে সিক্স জেনারেশন আসার কি প্রয়োজনীয়তা বিজ্ঞানীরা মনে করে না। তাহলে এত কিছু আলোচনা আমরা বলার কারণ হলো প্রোগ্রামিং জিনিসটা কি, বা প্রোগ্রামিংটা কেন কাজ করতে হয়, বা প্রোগ্রামিং কেন শিখবো, এগুলো নিয়ে সম্পর্কে একটা ইতিহাস, প্রোগ্রামিং এর ইতিহাস নিয়ে একটু আলোচনা করলাম, বা প্রোগ্রামিংটা বিগিনিংটা অর্থাৎ প্রোগ্রামিং এর ক্লাসগুলো শুরু করলাম, অর্থাৎ প্রোগ্রামিং আমাদের চ্যাপ্টারটা শুরু করলাম আর কি মূলত ইতিহাস থেকে, অর্থাৎ প্রোগ্রামিং এর জন্মকুণ্ডলী থেকে। আশা করি বুঝাইতে পারছি আমি। এতক্ষণ পর্যন্ত প্রায় কতক্ষণ প্রায় 25-30 মিনিট আলোচনা করে ফেলছি প্রোগ্রামিং নিয়ে, কি জাস্ট প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং এর প্রকারভেদ কি, 25-30 মিনিট শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করছি। দেখি আপনারা আমাকে বলবেন যে যা যা বলছি তা কি বোঝা গেছে? আশা করি বোঝা যাওয়ার কথা। ইজিলি বলতেছি, আশা করি তো বুঝতেই পারবেন। আচ্ছা, যাই হোক, তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কি জানাবেন। তাহলে আমরা এখন কি লিখলাম এখানে, প্রোগ্রামিং কাকে বলে, কি প্রোগ্রামিং কি, এগুলো নিয়ে আলোচনা করলাম, প্রোগ্রামিং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। এখন আমরা দেখব, এখন এই প্রোগ্রামিং এর যে জেনারেশন গুলো আছে, অর্থাৎ শুরু করব মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে।
আমি একটা এখানে কম্পিউটার আঁকার চেষ্টা করছি, যদিও কম্পিউটারের মতো লাগতেছে না, বাট মনে করেন এটা একটা কি সত্যিকারের কম্পিউটার। তাহলে এখন আমরা আলোচনা করব এই ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ যেটা পড়লাম, ফার্স্ট জেনারেশনের ল্যাঙ্গুয়েজ, যার নাম হচ্ছে আমার মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি সেটা আগে আমরা আলোচনা করি। তাহলে কম্পিউটার সংরক্ষণের ভাষা যা শুধুমাত্র দুইটি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। আচ্ছা, আপনারা নাম্বার সিস্টেম চ্যাপ্টারটা তো পড়ে আসছেন, আপনারা নাম্বার সিস্টেম এই চ্যাপ্টারটা পড়ে আসছেন না, নাম্বার সিস্টেম? হ্যাঁ, এই চ্যাপ্টারটা তো পড়ে আসছে। এই নাম্বার সিস্টেম চ্যাপ্টারটাতে আমরা একটা টার্ম পড়ছিলাম, সেটা হচ্ছে বাইনারি মান। বাইনারি মান পড়ছি না? মনে পড়তেছে? পড়ছি কি পড়ি নাই? অবশ্যই মনে পড়ার কথা। এই যে বাইনারি টার্মটা শিখছি বা বাইনারি সংখ্যা পদ্ধতি শিখছি, বাইনারির বেস কত? অবশ্যই বাইনারির বেস হচ্ছে কত? দুইটা। অর্থাৎ বাইনারির মৌলিক সংখ্যা দুইটা, একটা 0 আর একটা হচ্ছে 1। একটা 0 আর একটা হচ্ছে কি 1। এই মৌলিক সংখ্যাগুলোকে আমরা কি বলতেছি? বাইনারির বেস। তাহলে বাইনারির বেস কত? বাইনারির বেস হচ্ছে 2। বাইনারির বেস হচ্ছে 2। আর অঙ্কগুলো কি কি বা ডিজিটগুলো কি কি? 0 এবং 1। এই 0 এবং 1 কে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা। এই 0 এবং 1 কে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা। এই 0 এবং 1 কে বলা হয় কম্পিউটারের নিজস্ব ভাষা। এই 0 মানটা কি? এই 0 কে বলা হয় এই অফ, আর 1 কে বলা হয় অন। অফ মানে হচ্ছে গিয়ে এখানে লো, অফ মানে হচ্ছে গিয়ে আমার লো ভোল্টেজ, আর অন মানে বলা হয় হাই ভোল্টেজ। লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজ। তাহলে কম্পিউটারের কি ভাষা এখানে লিখলাম? কম্পিউটারের নিজস্ব ভাষা। তাহলে একটা কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 ছাড়া আর কিছুই বোঝে না। অর্থাৎ কম্পিউটারকে যা কিছুই বোঝানো হোক না কেন, সে 0 আর 1ই বোঝে। 0 এবং 1 ছাড়া একটা কম্পিউটার আর কিছুই বোঝে না, কোনো ভাষাই বোঝে না। তাহলে আপনারা এখন বলতে পারেন যে কম্পিউটারে টাইপ করার সময় বা কম্পিউটারে যত কিছু লেখা আছে বা ল্যাপটপে যত কিছু সবই তো ইংলিশে, সবই কি ইংলিশে, এটা আমরা বলতেই পারি। তবে কম্পিউটার এটাকে কি করে? ট্রান্সলেটেড করে যায়, মেশিন ভাষায় কি করে? রূপান্তর করে, ট্রান্সলেটেড করে ওই জিনিসটা আসে। এগুলো আমরা সামনে বিস্তারিত পড়বো। আপাতত মাথায় রাখেন, সেটা হচ্ছে একটা কম্পিউটার 0 এবং 1 ছাড়া আর কিছুই কি চিনে না। অর্থাৎ কম্পিউটারের নিজস্ব ভাষায় হচ্ছে বাইনারি ভাষা। বাইনারি তথা 0 এবং 1। 0 মিন্স অফ, 1 মিন্স অন। অফ মানে হচ্ছে কি লো ভোল্টেজ, অন মানে হচ্ছে কি হাই ভোল্টেজ। তাইলে একটা কম্পিউটার তার স্বকীয়তা বা তার নিজস্বতা বলতে 0 এবং 1 কেই বোঝে। সেজন্য এই বাইনারি নাম্বার সিস্টেমকে মেশিন নাম্বার সিস্টেমও বলা হয়ে থাকে মাঝে মাঝে। তারপর এই মেশিন ভাষা 0 এবং 1 নিয়ে যে সংখ্যাগুলো বা যে ভাষাটা গঠিত হচ্ছে, ওই ভাষাকে আমরা কি ভাষা বলতেছি? ওই ভাষাকে আমরা মেশিন ভাষা বলতেছি। ওই ভাষাকে আমরা কি ভাষা বলতেছি? মেশিন ভাষা বলতেছি। তাহলে মোটামুটি কি বুঝাইতে পারছি মেশিন ল্যাঙ্গুয়েজ কি বা মেশিন ভাষা বলতে কি বুঝাই? হ্যাঁ, আচ্ছা, তাহলে আবার বলি একটু খেয়াল করেন। কম্পিউটার সংরক্ষণের ভাষা যা শুধুমাত্র দুটি সংখ্যা 0 এবং 1, যা দুটি মাত্র
যা শুধুমাত্র দুটি সংখ্যা 0 এবং 1 দ্বারা গঠিত তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। তাহলে একটা মেশিন ভাষা হচ্ছে কি, এই মেশিন ভাষাটা হচ্ছে কি আমার, এই মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটারের মৌলিক ভাষা। কম্পিউটারের মৌলিক ভাষা কি এমসিকিউতে আসবে? কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? কম্পিউটারের মৌলিক ভাষা কোনটি? তো মেশিন ভাষাকে কম্পিউটারের মৌলিক ভাষা বলে থাকে। আচ্ছা দেখেন, তাহলে কম্পিউটারের মৌলিক ভাষা কি? মেশিন ভাষা। তাহলে বলতে পারি ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা। তাহলে সর্বনিম্ন স্তরকে মেশিন ভাষা কেন বলতেছে? কারণ একদম সর্বনিম্ন শুরুতেই হয়েছে কি মেশিন ভাষা দিয়ে, অর্থাৎ ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে 1 থেকে, অর্থাৎ মেশিন ভাষা থেকে। তাইলে এই ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা, যা কম্পিউটারের মৌলিক ভাষা। কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বুঝতে পারে। অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। এখন কথা হচ্ছে যে 0 এবং 1 সম্বলিত যে ভাষাগুলো আছে এগুলো বুঝতে পারে যে কে? কম্পিউটার বা মেশিনে। সেগুলো তার আমি বুঝতে পারবো না। দেখি আপনি বুঝতে পারবেন? দেখি আপনাকে একটা বলি তো, 101000000110011110, এটা মানে কি? কিছু বুঝছেন? আগামাতা কিছু বুঝছেন? আমিও তো বুঝে নাই, আপনি কোথেকে বুঝবেন? হ্যাঁ না, এগুলা আমি না, কেউ বুঝতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে সংখ্যা সম্বলিত, এতগুলো সংখ্যা কনভার্ট করার মতো ব্রেন আমাদের হয় নাই। তবে কিছু কিছু মানুষ ব্যতিক্রম আছে, তারা কি এগুলো নিয়ে কি করতে পারে? গবেষণা করতে পারে। এগুলো হচ্ছে গড গিফটেড। গড গিফটেড ছাড়া আর কেউ না, এগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। তো তখন তখন কম্পিউটারের ভাষাগুলোকে আমাদের কি করা লাগবে? আমরা বুঝবো না, আমরা বুঝবো হয় বাংলা ভাষা, ইংলিশ ভাষা, জার্মান ভাষা, ফ্রেঞ্চ ভাষা, চাইনিজ ভাষা, সবকিছু বুঝবো, কোনো ব্যাপার না। বাট আমরা বুঝবো না কি? আমরা বুঝবো না যে এই বাইনারি ভাষা, এই বাইনারি ভাষা কে বুঝবে? কম্পিউটার বুঝবে। আবার কম্পিউটার বেচারা আমাদের ভাষা বুঝবে না। কম্পিউটার বেচারা বুঝবে কি? শুধুমাত্র বাইনারি ভাষা। আর আমরা বুঝি কি? আমাদের বাংলা ভাষা, ইংলিশ ভাষা, এগুলা। তো একটা বেজার লাগে যাচ্ছে না? তো এখন আমি কম্পিউটারকে কাজ করবো কিভাবে? ওর সাথে আমার কমিউনিকেট করতে হবে না? তো কমিউনিকেট করার জন্য কম্পিউটারকে, আমার ভাষা কম্পিউটারকে বুঝাইতে হবে, কম্পিউটারের ভাষা আমাকে বুঝাইতে হবে। এখন আমি একটু বলি, আমি একটা সুন্দর উদাহরণ দিই। এটা কিন্তু মজার উদাহরণ, এটা আপনারা রিলেট করতে পারবেন। ধরেন দেশের বাইরে আপনারা চিকিৎসার জন্য গেলেন। কিসের জন্য গেলেন? চিকিৎসার জন্য গেলেন। মনে করেন আমি গেলাম সিঙ্গাপুর। কোথায়? সিঙ্গাপুর গেলাম। কিসের জন্য? ট্রিটমেন্টের জন্য। সিঙ্গাপুরের ট্রিটমেন্ট অনেক ভালো। তো এখন সিঙ্গাপুরে গেলাম, আমি তো মনে করো গ্রামে থাকি, আমি বাংলা ভাষা ছাড়া, চিটাঙ্গা ভাষা ছাড়া আর কোনো কি ভাষা পারি না। ঠিক আছে? তাহলে আমি কি ভাষা পারি? বাংলা ভাষা, চিটাঙ্গা ভাষা। তো আমি ডাক্তার দেখা গেছে কোথায়? সিঙ্গাপুরে। সিঙ্গাপুরের ডাক্তারে আমাকে দেখবে, সিঙ্গাপুরে ডাক্তারে দেখবে যে ওই বেচারা কি বাংলা ভাষা, চিটাঙ্গা ভাষা পারবে, জানবে? অবভিয়াসলি না। তাহলে এখন আমার সমস্যাগুলো যদি ওই ডাক্তার সাহেবকে যদি আমি বুঝাইতে না পারি, তাহলে ডাক্তার আমার সমস্যাগুলো বুঝতে পারবে? ডাক্তার যদি আমার সমস্যাগুলো বুঝতে না পারে, তাহলে আমাকে কি ট্রিটমেন্ট করতে দিতে পারবে? ট্রিটমেন্ট করতে পারবে? আর আমার ট্রিটমেন্ট করতে না পারলে আমাকে কি ভালো করতে পারবে? পারবে না। তাহলে এখানে মেন কি? কমিউনিকেশনটা। এখানে মেন হচ্ছে কি? কমিউনিকেশন। কমিউনিকেশন, এটা হলো গিয়ে আমার সেই কম্পিউটার, আর এটা হলো গিয়ে মনে করো আমি। তো এখন কম্পিউটার বুঝে যায় শুধু 0 এবং 1, অর্থাৎ মেশিন ভাষা, অর্থাৎ কোন ভাষা? আর আমি বুঝি বাংলা ভাষা, আর কোনো ভাষা বুঝি না। তো এখন গেলাম কোথায়? ডাক্তারের কাছে। তো ডাক্তার তো আগে আমার বাংলা কথাগুলা ডাক্তারকে বুঝাইতে হবে, কিন্তু আবার ডাক্তারে ইংলিশ ভাষা ছাড়া আর কিছু পারে না। তাহলে এই ক্ষেত্রে দোভাষী ইউজ হয়, ট্রান্সলেটর ইউজ হয়। অর্থাৎ দোভাষী ভাড়া করতে হয়, যে ওই মানে থার্ড পার্সন একজন মানুষ থাকবে, মনে করো আমি রোগী বা আমি পেশেন্ট, এটা হলো গিয়ে আমার ডাক্তার,
এখন এখানে থার্ড পার্সন আরেকজন থাকবে, টোটাল 3 জন থাকবে। আমি ওই থার্ড পার্সনটাকে আমার সমস্যাগুলো বাংলা ভাষা অথবা চিটাঙ্গা ভাষায় বুঝাবো থার্ড পার্সনটাকে। এখন ও তো পারবে, ও দোভাষী, ওর নামে হচ্ছে দোভাষী, ওর কাজ হচ্ছে কি ও দুটোটা ভাষা জানে, ও দুটোটা ভাষা জানে। ও আমার থেকে কথা রিসিভ করে ওইটাকে ট্রান্সলেট করে ইংলিশে ডাক্তারকে বোঝাবে, আবার ডাক্তার যেগুলো বলতেছে ডাক্তার থেকে কথা শুনে ওইটাকে ট্রান্সলেট করে বাংলায় আমাকে বোঝাবে। এটা হচ্ছে কি ট্রান্সলেটরের কাজ বা দোভাষীর কাজ। ঠিক সেম, আমি তো কম্পিউটারের ভাষা বুঝি না, পারি না। কম্পিউটার ভাষা কি আমি পারি? আমি কি বুঝি? বুঝি না। কম্পিউটার বুঝে শুধুমাত্র 0 এবং 1। কম্পিউটার কি বোঝে? 0 এবং 1। 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বোঝে না। 0 এবং 1 ছাড়া কম্পিউটার আর কিছুই বুঝে না বা চিনে না। তাহলে এখন কম্পিউটারকে চিনাইতে হবে না? 0 এবং 1 ছাড়া বাকি ভাষাগুলো চিনাইতে হবে না? চিনাইতে হবে। না, কম্পিউটারে আমার ভাষাটা জানতে হবে, নাহলে তো কাজ করতে পারবো না। সেজন্য কম্পিউটারে কি করবে, আমি আমার সমস্যাটা একটা ট্রান্সলেটরকে দেব। একটা কাকে দেব? ট্রান্সলেটর কে আমার ভাষা বাংলা ভাষায় দেব। সে বাংলা ভাষাকে কনভার্ট করবে মেশিন ভাষায়। সে বাংলা ভাষাকে কনভার্ট করবে কোন ভাষায়? মেশিন ভাষায়। আবার মেশিন ভাষা আউটপুট নেওয়ার সময় মেশিন ভাষা সেটাকে ট্রান্সলেট করে, মেশিন ভাষা আবার কমিউনিকেশনটা এই ট্রান্সলেটরকে দেবে। আবার ওই কম্পিউটার থেকে যে ভাষাটা আসছে সেটাকে ট্রান্সলেটেড করে বাংলায় কনভার্ট করে আমার কাছে পৌঁছাবে। অর্থাৎ মাঝখানে যে কাজটা করবে সেটা হচ্ছে অনুবাদক সফটওয়্যার। এটাকে কি কি বলে থাকি আমরা? অনুবাদক সফটওয়্যার। অনুবাদক সফটওয়্যার, সামনে পড়বো এগুলো বিস্তারিত। সফটওয়্যার, অনুবাদক সফটওয়্যার। তাইলে একটা কথা বলেন, কম্পিউটার একমাত্র মেশিন ভাষা বুঝতে পারে। অন্য ভাষায় প্রোগ্রাম করলে কম্পিউটার আগে উপযুক্ত অনুবাদকের সাহায্যে তাকে মেশিন ভাষায় পরিণত করে নেয়। অর্থাৎ অন্য ভাষায় যখন আমি এটাকে কি করব, কমিউনিকেট করব, তখন আগে কম্পিউটারে আগে একটা যন্ত্র বসানো থাকবে যেটাকে ট্রান্সলেট করে, অর্থাৎ অনুবাদক করে ট্রান্সলেট করে মেশিন ভাষায় রূপান্তর করবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এই মেশিন ভাষার আরেকটা নাম আছে, এর অপর নাম হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ভাষার আরেকটা নাম এমসিকিউ তে আসবে। মেশিন ভাষার আরেকটা নাম হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা কার নাম? মেশিন ভাষার আরেকটা নাম লো লেভেল ল্যাঙ্গুয়েজ। একে এর একে আমরা অনেক সময় কি বলে থাকি? একে আমরা অনেক সময় অবজেক্ট কোডও বলে থাকি। একে আমরা অনেক সময় অবজেক্ট কোড, একে আমরা অনেক সময় অবজেক্ট কোডও বলে থাকি। আচ্ছা, এগুলো এমসিকিউ এর জন্য পড়বেন। তাহলে মেশিন ভাষার আরেক নাম কি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ভাষাকে আমরা আবার কি বলে থাকি? অবজেক্ট কোড বলেও বলে থাকি। আচ্ছা, মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম। অর্থাৎ 0 এবং 1 সম্মিলিত, 0 এবং 1 নিয়ে যে ভাষাটা গঠিত হচ্ছে সেটা তো মেশিন ভাষা, এবং এটা নিয়ে যে প্রোগ্রামটা গঠিত হবে সেটাকে আমরা বলবো অবজেক্ট প্রোগ্রাম। অবজেক্ট প্রোগ্রাম, অবজেক্ট প্রোগ্রাম। এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলে সোর্স প্রোগ্রাম। আচ্ছা, টোটাল জেনারেশন কয়টা? 5টা। টোটাল জেনারেশন কয়টা? 5টা। প্রথম জেনারেশনকে কি বলি? লো লেভেল ল্যাঙ্গুয়েজ তথা মেশিন ভাষা। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলতেছি কি? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে কি বলতেছি? মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলতেছি। এবং এবং অন্যান্য যে ভাষায় লিখবো, অর্থাৎ বাকি সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, বাকি জেনারেশন গুলাতে যে ভাষা ব্যবহার করব ওই ভাষাগুলোকে আমরা বলে থাকবো কি? ওই ভাষাগুলোকে বলে থাকবো সোর্স প্রোগ্রাম। ওই ভাষাকে আমরা বলে থাকবো কি? সোর্স প্রোগ্রাম। প্রোগ্রামের ভুল ত্রুটি। এখন প্রোগ্রাম করতে গেলে আমাদের অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। কোন একটা কাজ করতে গেলে আমরা সাধারণত, মানুষ তো ভুল হইতে পারে, মেশিন হইলে ভুল হয় না, সাধারণত ভুল হয় না, তবে মানুষদের পদে পদে ভুল হয়। তো এখন প্রোগ্রাম করতে গেলেও আমাদের কি বিভিন্ন প্রকার ভুল ভ্রান্তি হবে। এই ভুল ভ্রান্তি, প্রোগ্রামিং এর ভুলকে বলে, ভুল ত্রুটিকে বলা হয় বাগ। প্রোগ্রামিং এর ভুলকে বলা হয় বাগ।
প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ। প্রোগ্রামের ভুলকে বলা হয় বাগ। আর প্রোগ্রামের এই ভুলগুলো সংশোধন করতে হবে। ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। এমসিকিউ তে আসবে এগুলো। সংশোধন করাকে ডিবাগ বলে। এবং প্রোগ্রামিং এর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। প্রোগ্রামিং এর ভুল সংশোধন করাকে বলা হয় ডিবাগ। আমরা যে আলোচনাগুলো করলাম ওগুলো কি বুঝাইতে পারছি? আমরা বুঝাতে পারছি আশা করি। এখন একটা খ নাম্বারের প্রশ্ন পড়ব। আচ্ছা, খ নাম্বারের প্রশ্ন। আচ্ছা, আমি যে পড়াচ্ছি এগুলো হচ্ছে আমি আপনাদেরকে একটা নোট দিয়ে দেব। একটা নোট বলতে আমার প্রোগ্রামিং এর উপরে দুইটা বই লেখা আছে, অর্থাৎ দুইটা নোটবুক লেখা আছে। এক নাম্বার আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো করলাম প্রায় 1 ঘন্টার মতো ক্লাস। আজকের প্রথম ক্লাসগুলো একটু এলাবোরেটলি জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো প্রথম ক্লাসে আমরা যে পড়াটুকু পড়ছি আর কি এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে আমি আপনাদেরকে যে বইটা দিছি অর্থাৎ সি প্রোগ্রামিং এর উপর বই লিখছি কয়টা, আমি দুইটা বই লিখছি। একটা হচ্ছে নোটবুক আর কি, নোটবুক আমার লেখা, হ্যাঁ অবশ্যই আমি দাবি করতে পারি আমি লিখছি অবশ্যই। তো এখন এই প্রথম আজকে শুরু করছি 1 নম্বর বইয়ে। এতক্ষণ পর্যন্ত প্রায় বিগত 1 ঘন্টা যাবত যে আমরা পড়াটা পড়লাম, যে লেকচারটা দিলাম, এটা হচ্ছে আমার এতক্ষণ পর্যন্ত পড়া হয়েছে আমার যে বইটা দিছি ওই বইয়ের প্রথম বইটার 1 নাম্বার পেজ এবং 2 নাম্বার পেজ, অর্থাৎ মাত্র 2টা পেজ, 1 নাম্বার পেজ আর 2 নাম্বার, 2 পেজ পড়াইছে, খালি 2 পেজ পড়াইছে। আমি বারবার বলতেছি আমার ক্লাসে নোট করার কোনো প্রয়োজন নেই, তবে অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে। খাতা কলম গুলো কেন বসবেন? আমি যেভাবে বুঝাই দিয়েছি এই সেম জিনিসগুলো যদি আপনি খাতায় তুলে ফেলেন বা লিখে ফেলেন, আমি যেমনি বুঝাচ্ছি আপনার বুঝতে সুবিধা হবে। নোট করার কোনো প্রয়োজন নেই। নোট আমি যথেষ্ট ভালোভাবে নোট করে দেওয়ার চেষ্টা করছি, আপনাদের নোট করতেই হবে না। আপনাদের করা লাগবে কি, এই জিনিসগুলো বুঝাই দিয়েছি। এই জিনিসগুলো তো আমার নোট দিয়ে নেই, এখানে যে লিখলাম, এখানে যেভাবে বুঝাই দিলাম, চিহ্ন দিয়ে বুঝাই লিখলাম, এগুলো তো আমি আপনাদেরকে নোট বইয়ে দিব না। এগুলো হচ্ছে আমার ক্লাস থেকে পড়া। এই জিনিসগুলো আপনার খাতায় তুলে নেবেন। এগুলো তুলে নিলে আপনার পড়াটা ইজিলি মনে থাকবে, বেশি কম দীর্ঘস্থায়ী মনে থাকবে। এই জিনিসগুলো চোখে পড়লেই মনে থাকবে। স্যারে পড়ানোর সময় এই কথাগুলো বলছিল, এইটা পড়ানোর সময় এই কথাটা বলছিল, এটা পড়ানোর সময় এই কথাটা বলছিল। এগুলো একবার চোখে ভাসবে। এগুলা যত বেশি ভাসবে তত বেশি আপনার মাথায় দীর্ঘদিন থাকবে। তো আমরা নোট করবেন না, নোট করার দরকার নেই। এগুলো এমনি রেখে দেবেন, লিখে রেখে দেবেন একটা পেজে। আর যা যা নোট করা লাগবে আমার বই দুইটার মধ্যে তো আমি নোট করেছি, বললে এনাফ না, মোর দেন এনাফ। তো এখন এই পর্যন্ত বিগত 1 ঘন্টা যাবত আমি পড়াইছি আমার বইয়ের 1 নাম্বার পেজ আর 2 নাম্বার পেজ, 2 পেজ, খালি 2 পেজ। আর এতগুলা বিশ্লেষণ প্লাস আমার পড়ানো কয় পেজ, 2 পেজ। আচ্ছা, এবার আপনারা 1 নাম্বার বইয়ের 3 নাম্বার পেজে আসবেন। কত নাম্বার? আপনাদেরকে তো বলছি, যারা আমার সাথে কন্টিনিউ করতেছেন বা আমার কাছে এই সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা শেষ করবেন, তাদের অবশ্যই আমার বই হার্ড কপি থাকতে হবে। সফট কপি থাকলে হবে না, সফট কপি রেখে দিলে হবে না, মোবাইলের ভিতর বা কম্পিউটারের ভিতর রাখলে হবে না, সেটাকে প্রিন্ট আউট করে হার্ড কপি বানায় পড়ার টেবিলে রাখতে হবে, হাতের মধ্যে থাকতে হবে বইটা। না হলে পড়াটা হবে না ওইভাবে। আমি যে লক্ষ্য নিয়ে এই কোর্সটা চালু করছি ওইটা লক্ষ্য পূরণ হবে না। 25 নাম্বার যাতে ছিনাই আনতে পারবেন, 25 নাম্বার ছিনাই আনতে পারবেন না, ঠিক আছে? তাইলে হার্ড কপিটা রাখবেন, অবশ্যই রাখবেন। এখন দেখেন 3 নাম্বার পেজ, অর্থাৎ 1 নাম্বার বইয়ে 3 নাম্বার পেজ কি লেখা আছে? মেশিন ভাষার সুবিধা সমূহ এবং মেশিন ভাষার অসুবিধা সমূহ খ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের জন্য এই খ নাম্বারটা গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন মেশিন ভাষার সুবিধা কি? 1 নাম্বার পয়েন্টে দেওয়া আছে
কম মেমোরি এবং লজিক পরিসরে গঠিত হয় মেশিন ভাষা। 2 নাম্বার হচ্ছে কম্পিউটার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। 3 নাম্বার কম্পিউটারে বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করা যায়। এবং 4 নাম্বার অনুবাদ করতে হয় না, তাই দ্রুত কাজ করে। তাহলে এগুলো একটু বুঝাই দিই, বিশ্লেষণ করে বুঝাই দিই। মেশিন ভাষার সুবিধা সমূহ আসলে এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট দিয়ে দেবে, 2 2, 1 নাম্বার কাটবে না। এখন 4 নম্বরে বলা হয়েছে অনুবাদ করতে হয় না, তাই দ্রুত কাজ করে। মেশিন ভাষার ক্ষেত্রে আপনার অনুবাদ করতে হবে না। কেন হবে না? কারণ মেশিন ভাষাটা বাইনারি ডিজিট দিয়ে গঠিত এবং 0 এবং 1 দিয়ে গঠিত। 0 এবং 1 সম্মিলিত ভাষাকে আমরা কি মেশিন ভাষা বলে থাকি। 0 এবং 1 সম্মিলিত ভাষাকে আমরা কি ভাষা বলতেছি? মেশিন ভাষা বলতেছি। তাহলে যেহেতু এটা অলরেডি আমার প্রোগ্রামটা বা আমার প্রোগ্রামিংটা মেশিন ভাষায় আছে, অর্থাৎ বাইনারি ভাষায় আছে, তাহলে এটা আমি কিভাবে কি করব? এটাকে তো আর ট্রান্সলেটর করার দরকার নাই। যেমন আমি এখানে বাংলা ভাষা জানি, অস্ট্রেলিয়া যাই দেখতেছি সেখানে যে ডাক্তারটা সেটাও বাঙালি, এটার সাথে কি আমার ইংলিশে কথা বলা লাগবে? লাগবে না তো। ওর সাথে আমি কি কথা বলবো? বাংলায় কথা বলবো। ঠিক আছে, বাংলায় ওনার সমস্যা, আমার সমস্যাটা ওনাকে বুঝাই দেবো। এটা গেল আমার 4 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্টে বলছে কি কম্পিউটারের বর্তনীর ভুল ত্রুটি সংশোধন করা যায়। এই কম্পিউটারের বিষয়গুলা যে ভুলগুলা হয় এখানে লিখে দিচ্ছি, কম্পিউটার প্রোগ্রামের ভুলকে বাগ করা যায়, মানে হচ্ছে ভুলগুলাকে বাগিং বলে, আর ভুলগুলা সংশোধন করাকে ডিবাগিং বলে। এই মেশিন ল্যাঙ্গুয়েজে ডিবাগিং করা কি হয়? সহজ হয়, করা যায়। অর্থাৎ ভুল থাকলে সেটাকে আবার সংশোধন করতে পারে। আরো সুন্দর করে বলি, আপনারা যখন ফেসবুকে বা ইনস্টায় কোনো একটা পোস্ট আপলোড দিলেন, উপরে ক্যাপশন লিখে দেন না? এই ক্যাপশনটা লেখার সময় উপরে খেয়াল করবেন, অনেক সময় আপনারা ক্যাপশনটা ভুল হয়ে গেছে গা, বা লাইনটা এভাবে না লিখে যদি ওইভাবে লিখে তাহলে সুন্দর হয়, তখন ওইভাবে এটাকে এডিট অপশনে গিয়ে ঠিক করে ফেলেন, সংশোধন করে ফেলেন। ঠিক সেম এখানে যদি প্রোগ্রামিং এ কোথাও যদি আমার ভুল হয়, তাহলে ওইটাকে আমি কি করতে পারবো? সংশোধন করতে পারবো। তো ডিবাগিং করা সহজ। সেটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজের একটা সুবিধা। তাহলে দুটো সুবিধা, একটা হচ্ছে অনুবাদ করতে হয় না, আরেকটা হচ্ছে কি একটা হচ্ছে অনুবাদ করতে হয় না, আরেকটা হচ্ছে কি এই ডিবাগিং করা সহজ। কম্পিউটার গঠন সম্পর্কে ধারণা পাওয়া যায়। কম্পিউটার গঠন সম্পর্কে কেন ধারণা পাওয়া যাবে? কারণ কম্পিউটারটা গঠিত হয়েছে কি দিয়ে? আমার কম্পিউটার গঠিত হয়েছে কি দিয়ে? আমার কম্পিউটার গঠিত হয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, অর্থাৎ বাইনারি ভাষা দিয়ে। তাহলে তো এটা নিয়ে কম্পিউটার সম্পর্কে একটা ধারণা পাওয়া যাবে। আর আরেকটা সুবিধা ছিল কি, কম মেমোরি, অর্থাৎ মেমোরি কার্ডের জায়গা কম লাগে মেশিন ভাষা লিখতে, কম স্পেস খাই। তাহলে মনে করো আমার ডিফল্ট সাইজে যদি মোবাইলের ডিফল্ট সাইজে যদি স্পেস বেশি খেয়ে ফেলে, তাহলে আমি বাইরে এক্সটার্নাল আরেকটা লাগাইতে হবে না, আরেকটা মেমোরি কার্ড লাগাইতে হবে না। আরেকটা মেমোরি কার্ড লাগানো মানে আবার খরচ বাড়ে যাবে না? যদি আমার ডিফল্টের জায়গা কম লাগে, তাহলে তো আমরা কি করতে পারবো? সেটাতে ইউজ করতে পারবো, মানে কম থাকলে সুবিধা, কম মেমোরি এবং লজিক পরিসরে গঠিত। তাহলে সিম্পল। তাহলে কয়টা গেল আমার মেশিন ভাষার সুবিধা 4টা শেষ হলো। তাহলে মেশিন ভাষার সুবিধা বলে ফেলছি। এবার আসেন মেশিন ভাষার অসুবিধা সমূহ। সুবিধা না বুঝতেন, এবার অসুবিধা পড়া লাগবে না? অবশ্যই পড়া লাগবে। তাহলে সুবিধা সম্পর্কে আমরা জানছি, এবার আসে অসুবিধা সমূহ। মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করতে দক্ষ মানুষের প্রয়োজন হয়। কেন দক্ষ মানুষের প্রয়োজন হয় আমি একটু যদি বলি, মনে করেন এখানে লিখি, আমি একটা নাম লিখলাম, মনে করো দীপ স্যার। ঠিক আছে, এখানে লিখলাম দীপ স্যার। এখন এটা হচ্ছে কোন ভাষায় লেখা আছে? ইংরেজি ভাষায় লেখা আছে না? তো এটাকে ট্রান্সলেট করে যদি আমি সাপোজ আমি বানাই লিখতেছি, এটা এরকম হবে না, এরকম হবে বলে কথা নাই, তবে আমি এটাকে বানাই লিখতেছি। এটাকে দীপ স্যারকে যদি আমি বানাই, মানে হচ্ছে ট্রান্সলেট করি, তখন এতগুলা মান পাওয়া যাবে। এখন এখানে আমাদের যতগুলা 0 এবং 1 আছে, এগুলা যদি একটাই দিক সেদিক হয়, তাহলে দীপ স্যারের এখানে ভুল হয়ে যাবে না। ঠিক আছে, ওইটা শো করবে না। তো এটা যে শো করতেছে না, তাহলে এই লেখাটা কয়টা শূন্য, কয়টা 1, কয়টা শূন্য, আবার পর এগুলো ঠিক আছে কি ঠিক নাই, এগুলা মনে রাখাই তো টাফ। আমারই তো মনে থাকবে না। এটা সামান্য একটা শব্দ নিয়ে এতগুলা 0 এবং 1 মনে রাখা যাবে না। তাহলে মেশিন ভাষায় এতগুলো 0 এবং 1 মনে রাখতে হলে এগুলো প্রচুর দক্ষ মানুষের প্রয়োজন হয়। দক্ষ মানুষ ছাড়া এগুলা ব্যবহার করতে পারবে না, মানে প্রোগ্রামিং করতে দক্ষ মানুষের অবশ্যই প্রয়োজন হয়। আসেন 2 নাম্বার, মেশিন ল্যাঙ্গুয়েজ সময় সাপেক্ষ, অর্থাৎ প্রচুর সময় লাগে
মেশিন ল্যাঙ্গুয়েজে সময় বেশি লাগে, দীর্ঘ ও কষ্ট আছে। ডিবাগিং করা খুবই কষ্টসাধ্য। আমি আপনাকে বলছি সংশোধন করা যায়, এটা একটা সুবিধা। কি ভুলটাকে আমি কি করতে পারবো, ভুলটাকে ঠিক করতে পারবো, ঠিক করতে পারবো, ডিবাগিং করতে পারবো। কিন্তু কিন্তু এই ডিবাগিং করতে আমার কিয়ামত পারি যাবে, অর্থাৎ ভুলটা সংশোধন করতে আমার অনেক কষ্ট করতে হবে, তাহলে 3টা গেল। 4 নাম্বার, তাহলে মেশিন ভাষা যন্ত্র নির্ভর ভাষা, তাই এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। এক কম্পিউটার নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবো না। আমি একটু বলি, মনে করেন আমি একটা গেম ডাউনলোড করলাম আমার ল্যাপটপে বা পিসিতে, ওই গেমটা শুধু আমার ল্যাপটপে খেলতে পারবো, অন্য কোনো ল্যাপটপে খেলতে পারবো না। বা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমি শুধুমাত্র আমার নিজস্ব মোবাইলেই কি করতে পারবো, চালাতে পারবো, ওই আমার ফেসবুক অ্যাকাউন্টটা আরেকটা মোবাইলে চালাতে পারবো না। তাহলে এটা অসুবিধা হইলো না, অনেক বড় অসুবিধা। আমার অ্যাকাউন্ট, ইমেল আইডি আর পাসওয়ার্ড থাকলে তো আমি যে কোনো মোবাইল থেকে চালনা করতে পারতেছি, কিন্তু মেশিন ভাষার ক্ষেত্রে যে প্রোগ্রামের জন্য নির্মিত হবে শুধু সেই প্রোগ্রামে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টটা ফেসবুক অ্যাকাউন্ট থাকবে শুধুমাত্র ওই ফেসবুক অ্যাকাউন্ট ওই মোবাইলে চালানো যাবে। এটা একটা অসুবিধা। বুঝাইতে পারছি আমি কেন? আশা করি বুঝাইতে পারছি। তাই এক কম্পিউটারের জন্য নির্মিত প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যায় না। আচ্ছা, তাহলে আমরা শেষ করলাম কি মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং মেশিন ল্যাঙ্গুয়েজের অসুবিধা। তাহলে আমি একটু যদি সামারি করি আজকে কি কি পড়লাম, একটু দেখেন। প্রোগ্রামিং কি এবং প্রোগ্রামিং ভাষা কি? প্রোগ্রামিং এর প্রকারভেদ। মেশিন ল্যাঙ্গুয়েজ তাহলে স্যার দেখেন একটা জিনিস খেয়াল করেন, তাহলে আমরা আজকের ক্লাস থেকে কি কি শিখলাম বা কি কি আমরা শেষ করলাম। আমরা প্রোগ্রামিং কেমনে কাজ করে বা প্রোগ্রামিং এর ভাষা কি, এগুলো নিয়ে প্রথম এটা দিয়ে শুরু করছিলাম। তারপর হচ্ছে প্রোগ্রামিং এর প্রকারভেদ, প্রোগ্রামিং কয় প্রকার, 5 প্রকার, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এবং প্রথম জেনারেশন যেটা আমার মেশিন ল্যাঙ্গুয়েজ, এটার বিস্তারিত এ টু জেড কি করলাম। সাথে সাথে এই মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা অসুবিধা, এটা পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে আসবে। সুবিধা অসুবিধা কি। তাহলে আজকে আমাদের প্রোগ্রামিং এর উপর প্রথম ক্লাসটি শেষ হতে যাচ্ছে। প্রথম ক্লাসটা আমরা করে ফেললাম প্রোগ্রামিং এর উপর। এই প্রোগ্রামিং এর উপর যে প্রথম ক্লাসটা করলাম, এখন আমার বুক থেকে কতটুকু করলাম করা, আমার বুক নাম্বার 1, আমার দেওয়া বুক 1 থেকে, প্রোগ্রামিং এর বুক 1 থেকে 1 থেকে 3 পেজ পর্যন্ত পড়ানো হলো। তাহলে আমার বুক 1 থেকে 1 থেকে 3 নম্বর পেজ পর্যন্ত কি হলো, পড়ানো হলো। তাহলে একটা জিনিস খেয়াল করেন,
আমরা প্রোগ্রামিং আজকের ক্লাসটার পড়া এখানেই শেষ করব আমরা। তবে আরেকটু রিভিউ করে দিয়ে আমরা কি কি বলছি, মানে প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝাই, তারপর হচ্ছে এর প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ, তার মধ্যে মেশিন ল্যাঙ্গুয়েজ এর সুবিধা অসুবিধা, এগুলো বিস্তারিত পড়ব। আর আমার দেওয়া বই থেকে কত পেজ পর্যন্ত পড়া হলো, 1 থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত পড়ানো হলো। এখন এটা গেল আজকে আমাদের সি প্রোগ্রামিং এর উপর প্রথম ক্লাস, 1 নাম্বার ক্লাস। তো এটা তো পাবলিক যাবে ক্লাসটা, এই প্রোগ্রামিং এর উপরে আরো 2 থেকে 3টা ক্লাস আমাদের ওপেন থাকবে, মানে পাবলিকলি সবাই করতে পারবে, ঠিক আছে। তারপর আমরা ক্লাসগুলো প্রাইভেট করে দেব। তো যাদের যাদের মনে হবে যে কি আমার সাথে প্রোগ্রামিংটা পড়লে আপনাদের উপকার হবে, প্লিজ অবশ্যই এই পেজে দেওয়া নাম্বারে বা পেজের ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি।